গল্পের নাম অভিমানী কৃষ্ণচূড়া। লেখিকা লায়রা আয়নাত। পর্ব ৬। এজারের কথায় আমি কয়েক মোমেন্টের জন্য টোটালি স্টান্ড হয়ে আছি। আমার মনে হচ্ছে আমার চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে, শুধু আমার নিজের হার্টবিটের শব্দটা টের পাচ্ছি। তারপর একটা ঘোরের মাঝেই আমার মুখ দিয়ে বেরিয়ে আসে, হ্যাঁ গু। আমি জানি না কেন হ্যাঁ বলছি। লজিক্যালি চিন্তা করলে এই মানুষটাকে আমার এই মুহূর্তে ছুঁড়ে ফেলার কথা। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি উনার সাথেই থাকতে চাই। আমি জানি উনিও এক্স্যাক্টলি সেটাই চান। আমি জানি না উনার দেওয়া সেই এক্সট্রিম ইগনোরেন্স, দিনের পর দিন সেই অবহেলা আমি কখনো পুরোপুরি ফরগিভ করতে পারব কিনা, বাট আমি উনার সাথে থাকতে চাই। আমার হার্ট আর ব্রেইন দুটোই সাবকনশাসলি এক হয়ে এই মানুষটাকেই চায়। আমার আনসার শুনে এজার মনে হয় নিজের কানকেও ট্রাস্ট করতে পারেন না। চোখের পলক ফেলা ভুলে গিয়ে আমার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন। একদম ডিসবিলিফের সুরে প্রায় কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করেন, তুমি সত্যি হ্যাঁ বললে? আমি একটা ডিপ সাই ফেলে উনার চোখে চোখ রেখেই বলি, হ্যাঁ হ্যাঁ বললাম। বাট আপনার দেওয়া ওই ইগনোরেন্স আর নেগলেক্ট আমি কোনোদিনও ভুলব না। আই উইল নেভার ফরগেট দ্যাট। কথাটা একটা ভারী পাথরের মতো বলে আমি আর এক সেকেন্ডও দাঁড়াই না। উনাকে পাশ কাটিয়ে সোজা কিচেনে চলে আসি। পেছন ফিরে না তাকালেও আমি ফিল করতে পারি, এজার তখনও ওই জায়গাতেই পাথরের মতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন। উনার প্রসেস করতে সময় লাগছে। কিচেনে এসে ডিনারের প্রিপারেশন স্টার্ট করেছি, কিন্তু মাথার ভেতর এখনও হাজারটা থট ঘুরপাক খাচ্ছে। আমি খুব ভালো করেই জানি তিনি তার ওল্ড হ্যাবিট অনুযায়ী ঠিক আমাকে ফলো করে পিছু পিছু আসবেন। হচ্ছেও তাই। কয়েক মিনিটের মাঝেই কিচেনের দরজায় তার ছায়া পড়ে। দরজায় ক্যাজুয়ালি হেলান দিয়ে দাঁড়িয়ে তিনি হঠাৎ একটা রিকোয়েস্ট করেন, তুমি কি আমার জন্য একটু শাসলিক বানাতে পারবে? খুব ক্রেভিং হচ্ছে গু। শাসলিক রাশিয়ান কুইজিনের এক দারুণ স্পাইসি গ্রিলড মিট। খাবারটা শুনতে যতটা টেম্পটিং, মেকিং প্রসেসটা ততটাই হ্যাসেলের। মিট ছোট ছোট কিউব করে কেটে টক দিই, জিঞ্জার গার্লিক পেস্ট, লেমন জুস, সল্ট, চিলি পাউডার, পাপরিকা আর স্পেশাল কিছু স্পাইস দিয়ে ম্যারিনেট করে অ্যাটলিস্ট ২-৩ ঘন্টা রেখে দিতে হয়। তারপর অনিয়ন, ক্যাপসিকাম আর টমেটোর সাথে স্কিওয়ারে গেথে প্যানে বা গ্রিলে মিডিয়াম হিটে রোস্ট করতে হয়। গোল্ডেন কালার ধরলে গরম গরম গার্লিক সস বা লেবু দিয়ে সার্ভ করলেই পারফেক্ট শাসলিক রেডি হয়। এই মাঝরাতে এসব করার কোনো মানেই হয় না। আমি হাতের কাজ থামিয়ে একদম কোল্ড একটা লুকে উনার দিকে তাকাই, গু এই মিডনাইটে আপনি শাসলিক খাবেন? আজ বাদ দিন, কাল তো আমাদের অফ ডে। কাল দিনের বেলায় বানিয়ে দেবগু। এজারের মুখটা একটু চুপসে যায়, কিন্তু তিনি বাধ্য হয়ে মাথা নাড়িয়ে বলেন, আচ্ছা ঠিক আছে গিউ। একটু পর তিনি আমার আরেকটু ক্লোজ হয়ে আসেন। গলার স্বরটা একদম নিচু করে একটু হেজিটেট করে বলেন, একটা কথা বলি? আমি ভেজিটেবল কাটতে কাটতেই নির্লিপ্ত গলায় বলি, বলুন গু। কাল আমরা একটা ডেটে যাই চলো। কথাটা শুনে আমি কয়েক সেকেন্ড সাইলেন্ট থাকি। হাতের ছুরিটা থেমে যায়। ডেট? আমি নিজেকে সামলে নিয়ে বেশ ক্যাজুয়াল টোনেই রিপ্লাই দেই, ওকে, যাওয়াই যায়। সিন্স কাল আমাদের অফ ডে গু। নিদ্রার এমন নিরুত্তাপ সম্মতিতে এজারের চোখে মুখে অপ্রত্যাশিত এক উচ্ছ্বাস ফুটে ওঠে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে নিদ্রাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে। চিবুকটা ওর কাঁধের কাছে গুজে দিয়ে পরিচিত সুবাসটুকু আপন করে নিতে ব্যস্ত হয়ে পড়ে। নিদ্রার বুকের ভেতরটা একটু কেঁপে উঠলেও পর মুহূর্তেই পুরনো জেদটা ফিরে আসে। ভেতরে ভেতরে বেশ অস্বস্তি হতে থাকে ওর, কিন্তু মুখে কিছু না বলে সে নিশ্চুপে সবজি কাটার কাজ চালিয়ে যায়। নিদ্রার এই নীরবতাকে মৌন সম্মতি ধরে নিয়ে এজার আরেকটু দুঃসাহসী হয়ে ওঠে। আলতো করে ওর টি শার্টের কিনারা সামান্য তুলে নিজের হাতটা নিদ্রার পেটের কাছে বুলিয়ে দিতে শুরু করে সে। এজারের আঙুলের উষ্ণ স্পর্শে এবার নিদ্রার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যায়। বিরক্তি আর রাগে ধমকে ওঠে ও, আপনার কি আজ রাতে খাওয়ার কোনো ইচ্ছে নেই? এসব কি করছেন? হাত সরান বলছি। এজার তাও হাত সরায় না, বরং আরও একটু শক্ত করে নিজের বাহু ডোরে তাকে বাঁধতে চায়। তখন এক প্রকার জোর করেই তার হাতের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেয় নিদ্রা। ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কাজের সময় এসব মেকি ভালোবাসা আর আলগাপিরিত দেখাতে আসবেন না। ভীষণ বিরক্ত লাগে উ। বেশ কিছুক্ষণ পর নিদ্রা ডাইনিং টেবিলে খাবার সার্ভ করছে। এজার ২-১ বার উঠে এসে হেল্প করতে গিয়েছিল তাকে, বাট নিদ্রা স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে তার কোনো হেল্পের দরকার নেই, সে যেন চুপচাপ টেবিলে বসে থাকে। অগত্যা এজার বাধ্য ছেলের মতো চেয়ারে বসে থাকে।
খাবার সার্ভ করার ফাঁকে সাইড আই দিয়ে এজারের দিকে তাকাতেই নিদ্রা নোটিস করছে সে তার ফোনের স্ক্রিনে খুব ডিপলি তাকিয়ে আছে। তার কপাল কুঁচকে আছে, চোখ দুটো স্ক্রিনের উপর স্ক্যান করছে কিছু একটা। চারপাশের পরিবেশের এই থমথমে ভাবটা কাটানোর জন্যই হোক বা অন্য কোনো কারণে ব্যাপারটা দেখে নিদ্রা একটু ফান করার টেম্পটেশন সামলাতে পারে না, একটু খোঁচা দিয়েই বলছে, কি দেখছেন এত অ্যাটেনশন দিয়ে? ইনার নতুন কোনো পোস্ট নাকি? ওর কথায় এজার ফোন থেকে চোখ সরিয়ে বেশ সিরিয়াস হয়ে বলে, আরে না। এই দেখো, এদিকে এসো, আমাদের অফিস গ্রুপের কাহিনী কি। তার কথার ধরনে নিদ্রা বেশ কিউরিয়াস হয়ে ওঠে। হাতে থাকা পানির জগটা টেবিলে রেখে ইন্টারেস্ট নিয়ে এজারের ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। একটু ঝুঁকে করে তার কাঁধের উপর দিয়ে ফোনের স্ক্রিনে তাকায়। মেসেজগুলো পড়ে নিদ্রারও চোখ বড় বড় হয়ে যায়। ওদের কলিগ আয়রান আর অফিসেরই অন্য একজনের রিলেশনশিপের কথা অফিস গ্রুপে লিক হয়ে গেছে। সবাই সেটা নিয়ে গসিপ করছে। এজার সারপ্রাইজড হয়ে মুখ ঘুরিয়ে নিদ্রার দিকে ফিরে তাকায়। তার চোখে মুখে ক্লিয়ার শক, মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে ইম্পসিবল কিছু ঘটে গেছে, আয়রান অন্য কাউকে ডেট করছে। সিরিয়াসলি? এজারের সারপ্রাইজড হওয়ার পেছনের রিজনটা নিদ্রা খুব ভালো করেই জানে। এজার সবসময় মনে করত যে আয়রান মনে মনে হয়তো নিদ্রাকে লাইক করে। তার এই বদ্ধমূল ধারণাটা আজ ভেঙে যেতে দেখে নিদ্রার ঠোঁটের কোণে একটা ফিকে হাসি ফুটে ওঠে। একটু লিন করে এজারের চেয়ারের পেছনে দাঁড়িয়ে নিদ্রা বেশ ক্যাজুয়াল টোনে বলে, হে, এসব তো আজ থেকে চলছে না। প্রায় 6 মান্থস আগে থেকেই আয়রান আর ওই মেয়ের রিলেশন চলছে। আপনি আজ জানলেন? অফিসের সবাই তো মোটামুটি এই ব্যাপারটা জানে কি? নিদ্রা এত কাছে দাঁড়িয়ে কথা বলায় এজারের হার্টবিট অটোমেটিক্যালি ধুকপুক করতে শুরু করে। এতটা ক্লোজ প্রক্সিমিটিতে এমন রিয়াকশন হওয়াটাই তো স্বাভাবিক। ঠিক এই মোমেন্টে নিদ্রা এজারের কাঁধের কাছে নাক এনে হালকা করে একটু ঘ্রাণ নেয়। মুহূর্তেই ওর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। একটা স্ট্রং, ম্যাসকুলিন আর রিফ্রেশিং স্মেল ওর নাকে এসে হিট করে। নিদ্রা ক্লিয়ারলি বুঝতে পারে এজার একটু আগে নিজের রুমে গিয়ে পারফিউম স্প্রে করে এসেছে। কারণ কিছুক্ষণ আগে কিচেনেও এজারের গায়ে এই স্মেলটা ছিল না। নিদ্রা এবার সোজা হয়ে দাঁড়িয়ে একটা বাঁকা হাসি দেয়। সরাসরি এজারের চোখে চোখ রেখে প্রশ্ন করে, আপনি কি আমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন, মিস্টার ক্লিয়াজ? হঠাৎ এমন আনএক্সপেক্টেড একটা প্রশ্নে এজার রীতিমতো থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, হঠাৎ এই প্রশ্ন? নিদ্রা হালকা হেসে আর কিছু না বলে নিজের চেয়ারে গিয়ে বসে। সেই দিনের ওই ট্রমাটিক ঘটনার পর এই প্রথম সে এজারের সাথে মুখোমুখি বসে ডিনার করতে বসেছে। এজারের প্লেটে যত্ন করে খাবার তুলে দিতে দিতে সে আবার টপিকটা টানে, তা এই মিডনাইটে পারফিউম মেখেছেন যে? এজার এবার আর হাইড করার ট্রাই করে না। একটু লাজুক হেসে সত্যিটাই কনফেস করে, তুমি এত কিছুর পর হ্যাঁ বলায় ভেতরে কেমন যেন বাটারফ্লাইস উড়ছিল। ভীষণ ভালো লাগছিল। তাই রুমে গিয়ে একটু মেখে নিলাম। খুব কি খারাপ করেছি? নিদ্রা অল্পখানি হাসে, তবে মুখে কিছু বলে না। ডাইনিং স্পেসে কিছুক্ষণ একটা সাইলেন্ট ভাইব বিরাজ করে। দুজনেই চুপচাপ খাচ্ছে। হঠাৎ সেই সাইলেন্স ব্রেক করে নিদ্রা বেশ সিরিয়াস টোনে জিজ্ঞেস করে, আপনি কি সব ক্লিয়ার করবেন আজ? নাকি আমি ধরে নেব যে ইনায়াকেই আপনি ভালোবাসেন? ইনায়ার নামটা শুনতেই এজারের মুখের হাসিটা মিলিয়ে যায়। একটা তপ্ত শ্বাস ছেড়ে সে খুব ডিপলি নিদ্রার দিকে তাকায়, করব, আজই সব ক্লিয়ার করব। আগে খেয়ে নিই, তারপর গু। নিদ্রা শান্তভাবে মাথা নাড়িয়ে কনসেন্ট দেয়, ওকে। আমি ওয়েট করব। ডিনার শেষে শোয়ার সময় এজার নিদ্রাকে নিজের ঘরে নিয়ে এসেছে। তবে ঘরে ঢোকার আগেই নিদ্রা একদম স্ট্রেট ফরওয়ার্ড জানিয়ে দিয়েছে যে সে এখনও ফিজিক্যাল ইন্টিম্যাসি ওইসবের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড নয়। তার সময় লাগবে। এজারও কোনো রকম অবজেকশন ছাড়াই সেটা মেনে নিয়েছে। সে ক্লিয়ারলি বলেছে যে আজ রাতে তার কোনো রোমান্টিক বা ফিজিক্যাল ইন্টেনশন নেই, সে শুধু নিদ্রাকে নিজের পাশে চায়। রুমের ভেতর ডিম লাইট জ্বলছে। এজার খালি গায়ে শুয়ে আছে আর নিদ্রা মাথা রেখেছে তার চওড়া বুকে। এজার খুব পজেসিভলি ওকে নিজের বুকের ভেতর টেনে জড়িয়ে নিয়েছে। একটা হাত দিয়ে সে খুব আলতো করে নিদ্রার লাল চুলগুলোর মাঝে বিলি কেটে দিচ্ছে। পুরো রুমে এখন সাইলেন্স। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে এজার খুব ইমোশনাল আর নিচু স্বরে বলে ওঠে, জানো নিদ্রা, এটা আমার লাইফের সবচেয়ে বড় একটা রিগ্রেট বা আক্ষেপ ছিল। তোমাকে নিয়ে এভাবে বুকে জড়িয়ে নিশ্চিন্তে একটা ঘুম দেওয়া। আজ মনে হচ্ছে আমার সেই আক্ষেপটা পুরোপুরি ফুলফিল হল গো। এজারের এই কথাটা শুনে নিদ্রা একদম স্থির হয়ে যায়। ওর বুকের ভেতরটায় কেমন একটা মোচড় দিয়ে ওঠে। ও নিজের হাতটা খুব আলতো করে এজারের চেস্টের উপর রাখে।
এজারের বুকের ভেতরের পাগলপাড়া ধুকপুকানিটা নিদ্রা স্পষ্ট ফিল করতে পারছে। ঠিক তখনই এজার ওর আরেকটা হাত স্লাইড করে নিদ্রা টি-শার্টের ভেতর ডুবিয়ে দেয়। ওর স্কিন ছুঁয়ে ওকে আরও শক্ত করে নিজের সাথে একদম মিশিয়ে জড়িয়ে নিয়ে বলে, নিদ্রা, আমি বলি, আজ তুমি শুধু চুপ করে শুনে যাও। প্লিজ, মাঝপথে আমাকে থামিও না, চলে যাওয়ার কথা বলো না। তুমি জানতে চাও না ইনায়ার সাথে আমি কেন এতটা ক্লোজ হচ্ছিলাম? কেন ওকে নিয়ে এত মাতামাতি করছিলাম? এর পেছনের একমাত্র কারণ হল শেয়ার্স। আমার ওই অ্যাক্সিডেন্টের পর আমার কোম্পানির শেয়ারের ভ্যালু ধসে গিয়েছিল। ইনায়া তখন সুযোগ বুঝে প্রায় 40% শেয়ার কিনে নেয়। আমি অনেক কাঠখড় পুড়িয়ে 30% ব্যাক নিতে পারলেও বাকি 10% ও কোনোমতেই ছাড়ছিল না। এই কোম্পানিটা শুধু ইটপাথরের বিল্ডিং না, এটা আমার রক্তপানি করা পরিশ্রমে গড়া সাম্রাজ্য। 23 বছর বয়স থেকে আমার রাতের ঘুম হারাম করা প্রজেক্ট। এত বড় একটা কোম্পানির 10% শেয়ার হাতে থাকা মানে বিশাল একটা পাওয়ার। আর এই পাওয়ার ইউজ করে ও যা ইচ্ছে তাই করতে শুরু করেছিল। নিদ্রা, আমার দৃষ্টিশক্তি আজ বা কাল নয়, পুরো 6 মাস আগেই ফিরে এসেছে। কিন্তু আমি এই ট্রুথটা তোমার কাছে হাইড করেছি। কারণ আমার ভীষণ ভয় হতো। আমি অন্ধ মানুষকে যেভাবে মায়া দিয়ে, আদরে আগলে রাখতে, চোখ ঠিক হয়ে গেলে যদি সেই অধিকারটুকু কেড়ে নাও। যদি আমাকে দূরে ঠেলে দাও। শুরুতে তো আমি তোমাকেও একদম সহ্য করতে পারতাম না, ভাবতাম তুমি হয়তো আমার সৎ মায়ের পাঠানো কোনো মোহরা, উনার ষড়যন্ত্রের সাথে জড়িত। তুমি জানো আমার অ্যাক্সিডেন্টটা কে করিয়েছে? বাইরের কেউ নয়, আমার নিজের জন্মদাতা বাবা আর আমার সৎ মা। এতদিন আমার কাছে কোনো প্রুফ ছিল না, কিন্তু আজ উনাদের মুখোশ খোলার সব প্রমাণ আমার হাতে। বাইরের মানুষের কাছে, সোসাইটির সামনে উনারা যতটা ভালো মানুষ সাজেন, আড়ালে উনারা ততটাই টক্সিক আর জঘন্য। আমাকে অ্যাক্সিডেন্টে মেরে ফেলে আমাকে দেওয়া গ্র্যান্ডপার ক্যাসেল কোম্পানির সমস্ত প্রপার্টি নিজেদের নামে করে নেওয়ার পাকা ধান্দা ছিল উনাদের। কিন্তু পরে উনারা জানতে পারেন, আমার মৃত্যু হলে উইলের শর্ত অনুযায়ী সব সম্পত্তি সোজা চ্যারিটিতে চলে যাবে। শুধু এই একটা কারণে উনারা আমাকে বাঁচিয়ে রাখেন এবং তড়িঘড়ি করে তোমার সাথে আমার বিয়ে দেন। এসব কারণেই শুরুতে তোমাকে নিয়ে আমার মনে তীব্র ডাউট ছিল। কিন্তু যত সময় গড়িয়েছে আমি তোমাকে চিনেছি, একটু একটু করে ফিল করেছি। তখন বুঝতে পেরেছি, এই স্বার্থপর পৃথিবীতে যদি সত্যি আমার আপন বলতে কেউ থাকে, আমার জন্য নিঃস্বার্থভাবে চিন্তা করার মতো কেউ থাকে, তবে সেটা শুধু তুমি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি নিদ্রা। তুমি আমার এডিকশন, আমার তীব্র আসক্তি। তোমাকে ছাড়া 2 মিনিট থাকলেও আমার মনে হয় আমার চারপাশের বাতাস ফুরিয়ে আসে, দম বন্ধ হয়ে আসে। তোমাকে সত্যিটা বলার সাহস আমার কখনো হয়নি, ফিয়ার অফ লুজিং ইউ আমাকে ভেতর থেকে সবসময় কুরে কুরে খেয়েছে। তুমি কি জানো? গত 6টা মাস রাতের অর্ধেক সময় আমি না ঘুমিয়ে শুধু তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছি। অফিসে চোখে চশমা পরে অন্ধের অভিনয় করে সারাক্ষণ আর চোখে তোমাকে দেখতাম, কিন্তু তাও আমার চোখের তৃষ্ণা মেটেনি, আজও মেটে না। এ কেমন তৃষ্ণা জাগিয়েছ তুমি আমার ভেতর? তুমি এত মেসমেরাইজিং কেন নিদ্রা? কেন তোমায় দেখলে আমার সব হিসাব এলোমেলো হয়ে যায়? সেদিন ইনায়ার উপর ওই ভারী স্ট্যান্ড খুলে পড়া, ওকে বাঁচিয়ে হসপিটালে নেওয়া, ওর বেডের পাশে বসে থাকার, ওর সাথে এই পুরো ড্রামাটা করার একটাই কারণ ছিল, ওই আটকে থাকা শেয়ারটুকু। আর ফাইনালি, গতকাল আমি সেই শেয়ারগুলো লিগ্যালি ব্যাক পেয়ে গেছি। আমার আর কোনো নাটক করার দরকার নেই। আমি জানি আমার এই লুকোচুরি আর এসবের জন্য তুমি ভীষণ হার্ট হয়েছ, তোমার বিশ্বাস ভেঙেছে। আমি বড্ড বোকা, আমি শুধু সবসময় তোমার ব্যাপারে ইমোশনাল হয়ে বোকামি করে এসেছি। আমি খুব খারাপ একটা মানুষ, তারপরও আমি তোমার কাছে ভিখারির মতো চাইব, প্লিজ স্টে। আমার হয়ে থেকে যাও না। তোমার হয়তো অনেক বন্ধুবান্ধব আছে, চাইলেই তুমি নতুন করে জীবন গুছিয়ে নিতে পারবে। কিন্তু আমার এই তুমি ছাড়া এই এত বড় পৃথিবীতে আর কেউ নেই, কিচ্ছু নেই। তুমি যদি আজ আমার এই হাতটা ছেড়ে দাও, তাহলে আমি সত্যিই মৃত্যুকে আপন করে নেব, সব মায়া ছেড়ে একদম নিশ্চল হয়ে পড়ব। আমি তোমার কাছে মাফ চাচ্ছি নিদ্রা, জাস্ট গিভ মি ওয়ান লাস্ট চান্স। ছোটবেলা থেকে আদর ভালোবাসা ছাড়া একদম একাকী বড় হয়েছি আমি, তাই তোমাকে হারানোর ভয়টা আমাকে সবসময় মৃত্যুর মতো ধুকে ধুকে মারে। আমাকে ছেড়ে যেও না গি। আমি এত কষ্ট করে ভিডিও ভাবাই আর আপনাদের একটা লাইক আর কমেন্ট করতে কষ্ট হয়।